আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের বিষয় ডলারের দাপট। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং আমরা কথা বলবো বিজিএম এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সাথে এবং আমরা সাবেক সাধারণ সম্পাদক আহসানুল্লাহ জাহিদের সাথে কথা বলবো। খাতুনগঞ্জের আড়তদার সমিতির তিনি আছেন, সমিতির প্রতিনিধিত্ব করবেন আজকে। আর প্রথমেই আমরা ডলারের যে দাপট সেটি নিয়ে কথা বলার জন্য আমরা যেতে চাই বিজিএমই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে। আমরা ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমি দুটো জায়গায়, বেষ্টিক এবং সামষ্টিক দুটো জায়গাতেই যেতে চাইছি যে ডলারের যে একসাথে দাম বাড়ানো হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে টাকার অবমূল্যায়ন হয়েছে 7 টাকা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক অনেক দিন থেকেই বলছিল যে তারা বাজারমুখী হবে, ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিবে, সুদের হার বাজারের উপর ছেড়ে দিবে। তো সেই জায়গায় এই যে 7 টাকা দাম বাড়ানো হলো এবং মূলত টাকার মান যেটি কমেছে, 7 দিনের এই এক সপ্তাহে কি রকম প্রভাব দেখছেন? ডলারের যে দাম বেড়েছে তাতে আমাদের ইকোনমির কতটা উপকার বা ক্ষতি হচ্ছে দেখুন। আমরা এক সময় 85-86 টাকায় কিন্তু দীর্ঘদিন ডলারটাকে আটকিয়ে রেখেছিলাম। এইভাবে আটকিয়ে রাখা সেটাই আমাদের ভুল একটা ডিসিশন ছিল আমি মনে করি, কারণ প্রতি বছরই কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত ছিল এবং যদি তা হইতো তাহলে আর আজকে হঠাৎ করে আমার কাছে মনে হতো না যে অনেক বেড়ে গেছে। আর যেটা এখন 110 টাকা আবার অনেকদিন রেখেছিল, তারপরে 60 টাকা বাড়িয়েছে, কিন্তু বাজারে যদি আপনি ওপেন করে দেন তাহলে সুবিধা হলো এটা যে এটা ডলার যদি বাড়েও তাহলে বেড়ে একটা জায়গায় যাবে এবং তারপরে আবার এটা আস্তে আস্তে কারেকশন হবে। সেই সুযোগটা কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং সরকার কিন্তু বিভিন্ন সময় আপনি দেখেছেন যে অনেক ভাবেই এই ডলারের ক্রাইসিসটা মিট আপ করার জন্য চেষ্টা করেছে। যখনই প্রয়োজন হয়েছে বাংলাদেশ ব্যাংক ডলার বাজারে ছেড়েছে, আবার যখনই প্রয়োজন হয়েছে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে নিয়েছে। তারা বহু রকমের চেষ্টা তদবির কিন্তু এই পর্যন্ত করে আসছিল, কিন্তু এইভাবে আটকিয়ে রেখে কিন্তু কোনো ইকোনমিতে, বর্তমানে যে ওপেন মার্কেট ইকোনমিতে কিন্তু এই থিওরিটা চলে না। যার জন্য বাংলাদেশ ব্যাংক এখন ডিসিশন নিয়েছে ইন্টারেস্ট রেটও মার্কেটের উপরে ছেড়ে দিবে, আবার ডলারের রেটটাও মার্কেটের উপরে ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি হচ্ছে, আমরা যে 110 টাকা থেকে 117 টাকা বলছি এখন, কিন্তু আমাদের ইম্পোর্টে যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর সেটা হলো জ্বালানিতে যে আমরা ইম্পোর্ট করি, তাদেরকে তো 117 টাকায় তারা ইম্পোর্ট করে আনতে পারবে, কিন্তু বাইরে যারা ইম্পোর্ট করে অন্যান্য ভোগ্যপণ্য জিনিসগুলো ইম্পোর্ট করে যারা প্রাইভেট বেসরকারি খাত, সেই বেসরকারি খাত কিন্তু 117 টাকায়ও ডলার পায় না। তাদেরকে কিন্তু সবসময় তারা বলে আসতেছে তাদেরকে বেশি দিয়ে কিনতে হবে। তো এই জায়গার মধ্যে যদি আপনি ওপেন করে দেন একদম, তখন কিন্তু এই কমপ্লেনটা কেউ করতে পারবে না যে আমাকে ডলার বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বিধায় আমি জিনিসটা বেশি দামে বিক্রি করছি। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জিনিসপত্রের উপরে সরকারের যেহেতু ওপেন মার্কেট ইকোনমি এবং বেসরকারি খাত যেহেতু সবকিছু করে, তো সরকার তো নিয়ন্ত্রণ যদি নাও করে কিন্তু মনিটরিং তো সরকারকে করতে হবে। সেই মনিটরিং করতে হইলে সরকারকে এই বাজার খুলে দিতে হবে। আপনি যেটা বলছিলেন যে 107 টাকা মানে 7 টাকা বা বাড়ানো হয়েছে, আবার এদিকে হচ্ছে 13% মতো গত মাসে হচ্ছে সুদের হার ছিল, ঋণের সুদের হার। এই যে দুটো জিনিস কি আপনাদের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করছে বা আপনারা এটার সাথে মনে করছেন যে ঠিকই আছে? আর আমরা জানি যে বিশেষ করে পোশাক খাতের প্রায় 30-40% পর্যন্ত কাঁচামাল আমদানি করতে হয়, তারপরে রপ্তানি। সেক্ষেত্রে এই যে দামটা বেড়ে যাওয়া আন্তর্জাতিক মার্কেট থেকে, এটা তো রপ্তানির জন্য এক ধরনের উৎসাহব্যঞ্জক 7 টাকা বাড়ানো, কিন্তু এটা ইনিশিয়ালি কি ফেরত আনা সম্ভব হবে কিনা? আপনি কি সেই দামটায় কম্পিট করতে পারবেন কিনা চীন এবং ভিয়েতনামের সাথে? না না, চীন এবং ভিয়েতনাম এটা তো আলাদা জিনিস, তাদের সাথে তো আমরা প্রাইস নিয়ে কম্পিটিশন করতে পারি না, কারণ চীনের সমস্ত সব রকমের সুযোগ সুবিধা আছে, তাদের সব কোর র মেটেরিয়াল আছে, তুলা, তাদের কাপড় আছে, তাদের সবকিছু আছে, কেমিক্যাল আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম জিনিসটাই ইম্পোর্ট করে আনতে হয়। কিন্তু সরি,
আমাদের ইম্পোর্ট করে আনলো, আমরা তো ডলারে আয় করতেছি, ডলারে ইম্পোর্টের পেমেন্ট করতেছি। এখানে তো রপ্তানি খাতের কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না। আমি তো বাইরের থেকে কোনো জিনিস ইম্পোর্ট করছি না, বন্ডের ফ্যাসিলিটিসিতে ইম্পোর্ট করতেছি, আবার আমি ডলারেই পেমেন্ট করতেছি। তো সেই জায়গার মধ্যে রপ্তানি খাতের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেখানে, সেটা হলো আমাদের আমদানি খাত। আমাদের অনেক কিছু আমদানি করতে হয়, ভোগ্যপণ্য আমদানি করতে হয়, সেখানে জিনিসপত্রের দাম বাড়ে। দাম বাড়লে পরে ইনফ্লেশন বাড়ে, মানুষের সাধারণ মানুষের জনগণের কষ্ট হয়। সেই দিকটাও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। আমরা ব্যবসায়ীদের একটা জিনিস করা উচিত এই মুহূর্তে, যেহেতু বিশ্বে একটা অর্থনৈতিক বিভিন্ন ভাবেই অর্থনৈতিক মন্দার মধ্যে চলছে, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিড এবং পরবর্তীকালে ফিলিস্তিন, এই বর্তমান পরিস্থিতিতে যদি আমরা মনে করি যে ব্যবসায়ীদেরকেও একটু সংযমী হওয়া দরকার। এবং আমাদের আরেকটা জিনিস আছে, সবচেয়ে বড় যে জিনিসটা করা যায় সেটা হলো, যখন এই ডলারের ক্রাইসিসটা শুরু হলো তখন একটা সার্কুলার মাধ্যমে বলেছিল যে আমরা লাক্সারিয়াস আইটেম গুলো ইম্পোর্ট করতে দিব না, কিন্তু ইম্পোর্ট করতে পারবে আবার 100% মার্জিন দিয়ে, ব্যাংক ফাইন্যান্স করবে না। তাতে আবার আমার কিন্তু কোনো লাভ হয়নি। লাভ হয়নি এই জন্য যে বড় বড় ব্যবসায়ী যাদের কাছে টাকা আছে তারা 100% মার্জিন দিয়ে এই জিনিসগুলো ইম্পোর্ট করতেছে এবং বাজারে এই জিনিসগুলো কিন্তু বেশি দামে বিক্রি করতেছে, কারণ এটা একটা মনোপলি সিস্টেম হয়ে গেছে। আমাকে যদি এই যে আমরা একটা হিসাবে দেখেছি যে প্রায় 30 থেকে 40% কিন্তু লাক্সারিয়াস আইটেম ইম্পোর্ট করা পিছনে ব্যয়। আচ্ছা, আমাদের কিছুটা যান্ত্রিক গোলযোগ এবং ত্রুটির কারণে আমরা এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা শুনতে পারলাম না মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছ থেকে। তবে আমরা খাতুনগঞ্জের কাছে যেতে চাই। সিদ্দিকুর রহমান যেভাবে বলছিলেন যে ভোগ্যপণ্যের কথা, কিন্তু স্যার আমরা কিন্তু আরেকটি জিনিস জানি যে আমাদের এখানে পোশাক খাতে যে সুতা বা যে তৈরি পোশাকগুলো হয় সেগুলো কিন্তু আবার দেশের মধ্যেই কিন্তু কনজামশনের যে পার্সেন্টেজ সেটি কিন্তু অনেক বেশি। তার মানে আমি যখন কিনবো তখন কিন্তু আমার সে ধরনের একটি খরচ কিন্তু আমার সাথে সংযোজন হয়ে যাবে। আমরা একটু খাতুনগঞ্জে আহসানুল্লাহ জাহিদির কাছে যেতে চাই। সেখানেও এক ধরনের প্রভাব আছে। আমরা যেমন কথা বলছিলাম যে আমদানি রপ্তানি নিয়ে, রপ্তানি উৎসাহিত করার জন্য, রেমিটেন্স উৎসাহিত করার জন্য 7 টাকা বাড়ানো হয়েছে ডলারের দাম, তো আবার টাকার মূল্যও তো কমেছে। আমাদেরকে একটু আহসানুল্লাহ জাহিদি যদি বলেন যে 117 টাকা করে দাম যখন হয়, 1 লাখ টাকার মূল্যমান আসে 93,000 থেকে 93,500 টাকা। 1 লাখ টাকার মূল্য একদিনে এইভাবে নেমে গেছে। সেক্ষেত্রে আপনারা তো আমদানি রপ্তানির সাথে জড়িত, কি রকম প্রভাব দেখছেন? এলসি কি এই দামে কিনতে পারছেন? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ পণ্যই আমরা অনেকটা আমদানি নির্ভর। আমরা এখানে খাতুনগঞ্জে যারা আছে তারা 2 ধরনের পণ্য বাজারজাত করি। একটি হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য, আরেকটি হচ্ছে আমাদের আমদানিকৃত পণ্য। আপনারা জানেন যে পণ্যটি আমরা বা আমদানিকারকরা আমদানি করে থাকেন, সেটি ডলারের মাধ্যমেই করে থাকেন। ইতিমধ্যে সকলে জেনেছেন যে ডলারের দাম প্রতি ডলারে 7 টাকা করে বেড়েছে। সে প্রভাবটি কিন্তু খাতুনগঞ্জ পাইকারিতে পড়ে গিয়েছে ইতিমধ্যে। কারণ যে এক লাফে যেখানে 7 টাকা ডলারে বাড়বে, সেখানে যে কোনো পণ্যের দাম, উদাহরণস্বরূপ যদি বলি 100 টাকার দামের কেজির পণ্যের দাম, সেটি আমাদের কস্টিং হবে 107 থেকে 8 টাকায়। আর 200 টাকার যে কেজির দামের পণ্য, সেটি বাড়বে হচ্ছে 14 থেকে 15 টাকায়। এভাবে আপনার শতকরা প্রায় 7 থেকে 8% প্রত্যেকটি পণ্যের দাম বাড়বে। সেটির প্রভাব ইতিমধ্যে পড়েছে। আমার মনে হয় যে ডলারের দাম ওঠা বা বাড়া এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে একসাথে 7 টাকা বাড়ানোটা অযৌক্তিক। কারণ আপনারা জানেন যে আমরা যখন কোনো পণ্য আমদানি করি, সেক্ষেত্রে আপনারা যখন আমরা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হই,
আমরা আজকে ডলারের কী দাম সেই হিসাবে আমরা এই পণ্যটি আমদানি করাতে কস্টিং করে সেই পণ্যটি সাপ্লায়ার থেকে অর্থাৎ এক্সপোর্টার থেকে দাম নির্ধারণ করে পণ্যটিকে আমরা এলসি করি। পরে যখন পণ্যটি আসার পরে দেখা যায় যে এই পণ্যটির সাথে 7 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা অতিরিক্ত যুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে আমদানি করা পণ্যটি আমাদের আন্ডার কস্টিংয়ে পণ্যটি বিক্রি করতে হয়। এক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে সে এটি 8 টাকা বা 7 টাকা বাড়াটা অযৌক্তিক, সেটি প্রভাব ইতিমধ্যে পড়েছে। এবং আপনারা জানেন আজকে বেশ কয়েক বছর ধরে, প্রায় 2 বছর ধরে প্রত্যেকটি পণ্যের দাম অতিরিক্ত বেশি, অর্থাৎ পাশাপাশি এখন যুক্ত হয়েছে ডলারের দাম। এই যে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এটি অনেকটা কষ্টসাধ্য। আমার মনে হয় যে এই পণ্যটি অর্থাৎ ডলারটি 7 টাকা বাড়াটা অযৌক্তিক। এখানে আমি বাংলাদেশ ব্যাংক বলে, সরকার বলে, যারা আছেন কর্তৃপক্ষ, তাদেরকে অনুরোধ করব এটি একটু সমন্বয় করে আমার মনে হয় যে অযুক্তি যে দামটি বাড়িয়েছেন সেটিকে কমিয়ে আনার জন্য। অজয় দাশগুপ্ত, আপনি কিছু বলতে চাইছিলেন? আমি একটা প্রসঙ্গ, আপনি যেগুলো বললেন অনেক যুক্তি আছে, কিন্তু একটা খবর আমি কয়েকটি পত্রিকা টেলিভিশনে দেখেছি যে মাসখানেক পরেই তো কোরবানির ঈদের বাজার হয়ে যাবে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ভারতের পেঁয়াজ আসার খবর শুনেই মাথায় হাত, যে তারা পেঁয়াজ মজুত করেছিল চড়া দামে বিক্রি করতে বল, কিন্তু দেখেন আমাদের যতটা পেঁয়াজ দরকার তার খুব অল্প অংশ কিন্তু ভারত থেকে আসে। তারপরেও কেন আপনি যে অযৌক্তিক কথা 7 টাকায় ডলারের দামের প্রশ্নে বললেন, তার চেয়ে তো বেশি অযৌক্তিক হারে বাজারে পেঁয়াজের দাম বিভিন্ন সময় বাড়ানো হয়েছে কেন? আপনি কি শুনতে পেয়েছেন? প্রশ্নটি নিশ্চয়ই আমাকে করা হয়েছে। আমি শুনতে পেয়েছি। আমি কি বলবো কিছু? জি জি, অবশ্যই অবশ্যই। যে আপনার কথার সম্মান রেখে বলছি, এখানে যে কোনো পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে, দাম কমানোর ক্ষেত্রে সাপ্লাই এবং ডিমান্ডের উপর এটা নির্ধারিত হয়। যেমন আপনি যে পত্রিকায় যে নিউজটি পড়েছেন যে ভারত থেকে পণ্য আমদানির ঘোষণার সাথে সাথে সেই পণ্যটির দাম কমে গিয়েছে, অর্থাৎ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। এটি হওয়া স্বাভাবিক, কারণ ব্যবসায়ীরা যখন ভাবছেন যে আমদানি ভারত থেকে আমদানি হবে, তার যে পণ্য কিনা পণ্যটি বেশি দামে কিনা থাকলেও তাকে সেটি কম দামে বিক্রি করতে হবে। অর্থাৎ এখানে আমরা বোঝাতে চাচ্ছি, এখানে বাজার নিয়ন্ত্রণ করে বাজার। এখানে কোনো ব্যবসায়ী বা কোনো সিন্ডিকেট এই বিশেষ করে এই কাঁচা পণ্যটি সিন্ডিকেট করে দাম বাড়ার কোনো সুযোগ নাই, এটি স্বাভাবিক। অর্থাৎ এখানে আপনি যে কথাটি শুনেছেন যে যদি ভারত থেকে পণ্য আমদানি হয় সেক্ষেত্রে এখানে আমাদের দেশীয় পণ্যের দাম কমবে। তবে পেঁয়াজের ক্ষেত্রে সবসময় একটি কথা সবসময় আমরা শুনে আসি, এই পণ্যটি আসলে বেশি দাম ওঠানামা করে। সেই ক্ষেত্রে আমাদের যারা সরকার বা যারা বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আছেন তাদের সমন্বয়হীনতাকে আমি দায়ী করব। আপনারা জানেন যে বছরে পেঁয়াজের উৎপাদন হয় একবার। সেটি যখন আমাদের দেশে উৎপাদন হয়, কৃষকরা যখন পণ্যটি তখন মাঠ থেকে উত্তোলন করেন, সেই ক্ষেত্রে আমাদের আমদানি বন্ধ রাখতে হবে। তখন কৃষকরা ন্যায্য মূল্য পাবেন, তখন তারা এই পণ্যটি আরও বেশি ফলন করবেন। সেক্ষেত্রে আমাদের যে চাহিদা, যে আমাদের যে ঘাটতিটা আমাদের কি হবে, অর্থাৎ ঘাটতি যেটা আছে সেটা আমাদের পূর্ণ হবে, আমরা আমদানি নির্ভর হবে না। এখন দেখা যায় আপনি যেটি বলতে চাচ্ছেন যে আমাদের যেমন হচ্ছে আমদানির ক্ষেত্রে এক ধরনের টাকার যে অবমূল্যায়ন সেটি যেমন প্রভাব ফেলছে, আরেকদিকে হচ্ছে তিনি বলতে চাইছেন যে উৎপাদনের যে সময় মৌসুম আছে আরেকটি প্রশ্ন আসে, ধরেন কৃষকের কাছ থেকে 45 টাকায় এই যে বড় মৌসুম চাল কেনা হচ্ছে, সেইটা কোন রকম একটা প্যাকিং মোড়ক করে কথা বলবো। আহসানুল্লাহ জাহিদি, আপনাকে 70 টাকায় বিক্রি করা ধন্যবাদ। এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিচ্ছি।
বিরতির পর আবারও ফিরে এলাম। স্যার, আমরা কথা শুনছিলাম দুপক্ষর কাছ থেকে। দুপক্ষ বলতে আমরা একদম আমদানি রপ্তানি যেটি হচ্ছে পুরো দেশের ব্যালেন্স অফ পেমেন্টের সাথে জড়িত, রিজার্ভের সাথে জড়িত। আবার আমরা দেখছি যে ভোগ্যপণ্য যেটি কিনা একদম ঘর পর্যন্ত পৌঁছে যায়, মানে ডলারের যে মূল্যটি সেটি শুধুমাত্র যে উচ্চ পর্যায়ে রেমিটেন্স অথবা অন্যান্য রপ্তানি খাতে যে উৎসাহিত করবে তা কিন্তু নয়, ঘরের জন্য কিন্তু কিছুটা দুশ্চিন্তা ডেকে আনছে যতটা এখন পর্যন্ত আমরা শুনলাম। এই মুহূর্তে অর্থনীতির চ্যালেঞ্জগুলো কি দেখছেন? বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুদের হার বাজার ভিত্তিক করা। এর আগে কিন্তু স্মার্ট পদ্ধতি ছিল, সেটিও বাতিল করা হয়েছে। এক ধরনের এক্সপেরিমেন্টালের উপর দিয়ে অনেকটা কি আমরা যাচ্ছি? আমাদের চ্যালেঞ্জগুলো কেমন মনে হচ্ছে? এক্সপেরিমেন্ট যদি বলেন যে বাংলাদেশ ব্যাংকের, আমি বহু বছর নানাভাবে অর্থনীতির সাংবাদিকতা করার জন্য জড়িত। জি, একেবারেই মানে স্বাধীন নীতি নির্ধারক সংস্থা হতে হবে বাংলাদেশ ব্যাংকে। তার 50 জন 100 জন বা আরও বেশি মানে অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, ব্যাংকিংয়ে পিএইচডি ডিগ্রি বা আরও, এবং দেশ বিদেশের কোথায় কেমন ব্যাংক, এগুলোর অভিজ্ঞ লোক দরকার। এই জায়গাটা বাংলাদেশ ব্যাংকের ঘাটতি। আর একটা ঘাটতি হলো যে যখন যে সরকার ক্ষমতায় থাকে, অর্থ মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ থাকে, ব্যাংকিং ডিভিশনের একটা ব্যাংকিং সেক্টরের উপর নিয়ন্ত্রণ থাকে। আর একটা, এই যে আপনি শিরোনাম দিয়েছেন ডলারের দাপট, এটার পাশাপাশি কিন্তু শিরোনাম হতে পারত যে ডলারের দাপট বনাম ব্যবসায়ীদের একাংশের দাপট। আচ্ছা, কারণ ডলার শুধু দাপট দেখাচ্ছে তা কিন্তু না। আমি যে পেঁয়াজ নিয়ে কথাটা বললাম, কিংবা ধরেন যে 45 টাকায় তো এখন এইবারে কৃষকের কাছ থেকে চাল কিনছে 45 টাকায়, আর 32 বা 33 টাকায় বোধহয় ধান কিনবে। উৎপাদন যে ওনারা যে বললেন যে পেঁয়াজের দাম বাড়লে কৃষক পাবে, কৃষকের কাছ থেকে এনে কিন্তু লাভটা করছে ব্যবসায়ীদের নানা, এটা ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী। আমরা ডলারের দাপট যে শব্দটি বলছি সেটি মূলত পজিটিভ এবং নেগেটিভ দুটো আসপেক্টেই বলছি। আমরা ব্যবসায়ী বা ভোক্তা কোনো দিকেই আমরা যাচ্ছি না। ডলারের সংকটটা হচ্ছে কি, একটা সময় আমাদের ডলারের বা রিজার্ভ যদি বলি, তার উৎস ছিল রপ্তানি আয় এবং রেমিটেন্স, না বিদেশি ঋণ অনুদান। আচ্ছা, রেমিটেন্স আসলো পরবর্তী সময়, এবং একটা পর্যায়ে দেখা গেল যে রপ্তানি আয় যেটা, তার কিন্তু ব্যয় আছে। অর্থাৎ পোশাকের প্রায় 65-70% কিন্তু আমার আমদানি খাতে চলে যায়। পোশাকের কিন্তু মানে প্রকৃত যে রিটেইন করে যেটা, সেটা কিন্তু খুব কম। পাটে কিন্তু 100% আপনার যা রপ্তানি উৎপাদন করবেন, রপ্তানি করবেন, আমাদের দেশীয় সবটাই দেশের কাঁচামাল দেশে থেকে যায়। পোশাকে কিন্তু তা না, কিন্তু পোশাকের অন্য ব্যাপার আছে। এই যে 40-45 লাখ লোক কাজ করে, তাদের কর্মসংস্থান, বা এই যে ছোট ছোট শিল্প গড়ে উঠছে পোশাকের, মানে সাপ্লিমেন্টারি সহায়ক শিল্প হিসেবে বোতাম বানাচ্ছে, ব্যাকওয়ার্ড লিঙ্ক গেছে, কাজেই সেটা একটা বড় ব্যাপার কোনোভাবে। কিন্তু এই রপ্তানিকারক যারা, তারা সবসময় চায় যে ডলারের দাম আরো বেশি টাকা পাওয়া যায়, তাইলে তাদের আয়ের টাকায় তাদের আয়টা বাড়ে, ব্যাংকও তো খুশি না। আবার আমদানিকারক যারা, তারাও কিন্তু মনে করে উল্টোটা, যে টাকা যদি ডেভ্যালুয়েশন হয় তাহলে টাকার অঙ্কে আমদানি পণ্যের মূল্য বাড়বে এবং বাজারে ওটা। ওই খাতুনগঞ্জের ব্যবসায়ী যে বললেন বেশিরভাগ পণ্য আমদানি হয়, তা কিন্তু না। একসময় তো আমাদের চাল আমদানি করতে হতো, এখন তো হয় না। কিন্তু আবার গমের আমদানিটা অনেক বেড়ে গেছে, এই ফাস্ট ফুডের দোকানে ভরে গেছে, রুটি গ্রাম পর্যায়ে চলে গেছে। তেলটা আমাদের পুরাটাই আমদানি করতে হয়। চিনির জন্য আমরা চিনি এখন, আগে আমাদের 2-3 লাখ টন চিনিতে হয়ে যেত, এখন চিনি, সয়াবিন, পোল্ট্রি ফিড, এগুলো অনেক। আবার অনেক জিনিস কিন্তু দেশে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এটাও একটা ব্যালেন্স হচ্ছে। কিন্তু তবে এইটার ফাঁকে সুযোগে এই যে ডলারের দামটা বাড়িয়ে দিল, ওনারা বললেন যে 80 টাকা 85 টাকা ছিল, সেখান থেকে আপনি 110-এ নিয়ে গেলেন বাড়াতে বাড়াতে। আপনি 110 থেকে যেই 117 করলেন, এই ডলারের মজুতের সুযোগ যারা, বা ডলারের উত্থান পতনের সুযোগ যারা গ্রহণ করে, তারা কিন্তু বাজার দর এখন 124-25 টাকায় নিয়ে গেছে। এবং এই যে কথাটা বলে যে অর্থনীতিতে, পার্লামেন্টে দেখা যাবে যে অর্ধেকের মতো বড় ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে, বিভিন্ন বিগ হাউস যারা হাজার হাজার কোটি টাকা, কিংবা এই যে ব্যাংক ঋণ বললেন যে সুদের হার বেড়ে গেলে সমস্যা, তা আপনি ব্যাংকের টাকা নিয়ে যদি শোধ দিতেই না হয়, আপনি ঋণ খেলাপি হয়ে দাপটের সঙ্গে সমাজে বিচরণ করতে পারেন, তো সুদের হার
10% হলো না 40% হলো আপনার তো কিছু আসে স্যার যায় না, এখানে কিন্তু আরেকটা আপনি তো বিষয় পরিশোধই আরেকটা করবেন না। বিষয় আছে, আমাদের যেমন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো আছে তাদেরকে কিন্তু বড় শিল্পের সাথেই প্রতিযোগিতা করতে হয়, ব্যাংকের সুদ কিন্তু তাদের জন্য আলাদা আলাদা করে কিন্তু অনেক কিছুই করে। অর্থনীতিতে এগুলো তো সেই থাকবেই। উদ্যোগগুলো তো হচ্ছে গিয়ে এই এক যে ধরনের এনজিও ধাক্কায় 2000 পড়ে। টাকা 3000 টাকা এক সময় ঋণ দিত, জি কিন্তু আবার দেখেন এনজিও ঋণের কিন্তু সুদের হার 20-25% ছিল, কিন্তু করেছে তো অনেকে। কারণ হলো কি, বলে যে ব্যাংকে গেলে তো আমার যে দৌড়ঝাঁপ করতে হবে, সারাদিন বসে থাকতে হবে, তাতে তো আমার দিনের যা শ্রমঘণ্টা নষ্ট হবে, ওইটা দিয়ে আমি পোষায় নিই, 20% সুদ দিলে আমার কোনো কাগজ দিতে হয় না। এগুলো অর্থনীতিতে যারা এই যে সমন্বয়ের কথা বললেন খাতুনগঞ্জে, সমন্বয় অবশ্যই দরকার, এবং সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এইটা, আপনি তো উন্নত বিশ্বের সারিতে যেতে চাচ্ছেন, আপনি তো আর স্বল্পোন্নত দেশ থাকতে চাচ্ছেন না, আপনি অর্থনীতির আকার বড় হয়েছে আরও অনেক বড় করতে চাচ্ছেন। সেইটার জন্য এই যে স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্মার্ট হতে হবে। শুধু মোবাইল ফোন ব্যবহার করলেন তা না, কিন্তু স্মার্ট হয়ে ছবি তুললেন, সেলফি তুলে স্মার্টনেস দেখাতে হবে আপনার সারা দুনিয়ায় কি ঘটছে। এই যে তেল আমদানি করছেন, জ্বালানি তেলেই তো সবচেয়ে বড় অংশ, সেই জ্বালানি তেল আপনি এত বছরেও আপনি যদি হিসাবেই দেখা যাচ্ছে যে অপরিশোধিত তেল আমদানি করলে আর পরিশোধিত তেল আমদানি করলে, আমরা অপরিশোধিত তেল এনে দেশে পরিশোধন করলে অর্থনীতির জন্য ভালো, জি সুফলটা বেশি পাই। তো এত বছর ধরে একটা অর্থনীতি পরিচালনা করছেন, পর্যাপ্ত সংখ্যক পরিশোধনাগার আপনি গড়ে তুলতে পারেন না? এত বিভিন্ন বড় বড় শত কোটি টাকা কেন, এইটা কেন হচ্ছে না? এই জায়গাটাই হচ্ছে যে এই যে ওইটার একটা সুফল, ওইখানে বিনিয়োগটা কেন, ওইখানে আমদানি লোভীটা একটা হয়েছে। তারা হয়তো একটা আমদানি লোভী, বড় বড় আমদানি লোভী দাঁড়িয়েছে, 4-5টা গ্রুপের হাতে আপনার ব্যাংকিং সেক্টর, প্রাইভেট সেক্টর, একটা সময় তো সরকারি ব্যাংক ছিল, এখন 75-76 ডিপোজিট, এবং এই যে ঋণ তো নেয়, ডিপোজিট করে তো এটা ঋণ দেয়, এইগুলো সব প্রাইভেট সেক্টরের হাতে চলে গেছে। ব্যাংকগুলো অল্প কিছু লোকের হাতে নিয়ন্ত্রণ চলে গেছে, অথচ ব্যাংক বানাচ্ছে কিন্তু ডিপোজিটর্স, আমানতকারীরা হচ্ছে মালিক, কিন্তু আমরা বলি অমুকে ব্যাংকের মালিক। ব্যাংকে টাকা জমা রাখে কারা? মালিকরা অল্প, বেশিরভাগ কিন্তু আমরা পাবলিক, আমানতকারীদের। কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরস, এই যে একটা ফ্যামিলির 8-9 জন, প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ বলছে যে উপজেলায় ফ্যামিলির লোকেরা অংশ নিতে পারবে না, কিন্তু ব্যাংকে কেন এটা প্রয়োগ করেন না তাহলে? সেই জায়গাটা নিয়ে হয়তো আমাদের আরো অনেক আলোচনা হতে পারে। ব্যাংকিং যে কাঠামো এবং সেখানে সুশাসন নিশ্চিত বা জবাবদিহিতা, সম্প্রতি IMF যাওয়ার সময়ও কিন্তু তাদের পরামর্শ এগুলো বলে গেছে। আমরা আজকে যেহেতু ডলার নিয়ে কথা বলছি, ডলারের যে ইম্প্যাক্টটা বাইরে বড় পরিসর থেকে একদম ঘরের পরিসর পর্যন্ত, আমি বলছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যাদেরকে আমরা উৎসাহিত করছি, সরকার থেকে কিন্তু উৎসাহিত করছে। স্মার্ট বাংলাদেশের কথা বললেন, আমরা নিজেদের ঘরের ইকোনমিটা নিজেরাই হচ্ছে শক্তিশালী করার কথা বলছি। এই চাপটা কি এট এ টাইম নিতে পারবে? কারণ তারাও খুবই যৌক্তিক প্রসঙ্গ বলেছেন যে আস্তে আস্তে যদি করা হতো। সেই জন্যই বাংলাদেশ ব্যাংকের অনেক সময় সরকারের থাকে কি পপুলিজম থাকে, বা ভোটের সামনে থাকলে অনেক সিদ্ধান্ত নিতে ভয় পায়, কিন্তু অর্থনীতির যারা নীতি নির্ধারণ করেন তারা যদি মানে কঠোর অবস্থান নেন যে অর্থনীতির জন্য এইটা হচ্ছে ভালো, আপনার পপুলিজম মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে করবেন, অর্থনীতির স্বার্থের বিনিময়ে না, সেই রকম দক্ষ যোগ্য লোক যদি আমাদের ধরেন, আজকে কি হচ্ছে, আজকে যিনি ক্রীড়া মন্ত্রণালয় কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পরের দিন দেখবেন তিনি ব্যাংকিং ডিভিশনে চলে গেছেন, তারপরের দিন তিনি দেখবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চলে গেছেন, কিছুদিন পরে দেখবেন যে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে চলে গেছেন। প্রত্যেকটা বড় প্রতিষ্ঠানে, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, অর্থনীতি হোক, প্রত্যেকটাই কিন্তু নিজস্ব দক্ষ যোগ্য জনবল প্রয়োজন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে হয়তো নিজস্ব স্টাফ আছে, কিন্তু তার গিয়ে মোকাবেলা করতে হয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, যেখানে সবাই অর্থনীতি বা ব্যাংকিং ভালোভাবে নাও বুঝতে পারেন এমন লোক আছে। সেক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ক্ষুদ্র, আমি এই যে বললাম যে বাংলাদেশে এখন একটা খুব ভালো দিক, কিন্তু এই যে অনেকে বলে যে বড় বড় সিন্ডিকেট হয়ে গেছে, অর্থনীতিতে বড় উদ্যোক্তা যিনি 1000 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন, অবশ্যই তিনি ব্যাংক ঋণ থেকে টাকা সংগ্রহ করবেন বা শেয়ার বাজার থেকে করবেন, তাতে সমস্যা নাই। এইটা একটা বড় বড় গ্রুপ কিন্তু হচ্ছে যারা 1000 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু
ক্ষুদ্র মাঝারি আছে? লক্ষ না কোটি কোটি উদ্যোক্তা আজকে 10টা-20টা মোরগ মুরগি পালন করে এমন গৃহবধূও পাবেন। মধ্যপ্রাচ্য থেকে স্বামী বা ভাই টাকা পাঠাচ্ছে, ওইটা দিয়ে সে 50টা বা 100টা মুরগির খামার গড়ে তুলেছে আর কি। এই যে ধানে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হলাম, তার পিছনে সবজিতে, বহু ধরনের সবজিতে স্বয়ংসম্পূর্ণ, তারা কিন্তু সবাই ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের জন্য ব্যাংক, এই যে এখন ধরেন ব্যাংক বড় হয়েছে, শেখ হাসিনা যখন 2009 সালে আবার ক্ষমতায়, তখন ব্যাংকে আমাদের ডিপোজিট ছিল 1,80,000 কোটি টাকা, এখন 18 লক্ষ কোটি টাকা ব্যাংকের ডিপোজিট। এটা তো ব্যাংকের ক্ষমতা বেড়েছে। এইটা শুধুমাত্র 100 কোটি টাকা দিবে এবং নিয়ে ফেরত দিবে না, তাদের জন্য ব্যাংক ঋণ অবশ্যই দরকার। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা যারা 5,000, 10,000, 50,000 টাকা, 5 লাখ টাকা ঋণ নিবে, কোনো ঝামেলা ছাড়া ঋণ নিতে পারে, ডলারের ফ্লাকচুয়েশন হলে তারও একটা প্রোটেকশন কিন্তু, গ্যারান্টি কিন্তু থাকে। অনেক পণ্য উৎপাদনে তার কাঁচামাল দরকার হয়, কাঁচামালের দাম হঠাৎ করে বেড়ে যায়। শুধু সেটি না, দেখা যাচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানিতেও এক ধরনের সবকিছুর সঙ্গে তো এখন ডলারের সঙ্গে আপনি দেখেন বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে। তাইলে আপনার করণীয়টা কি? উৎপাদন খরচ যাতে কম থাকে। 5 কোটি টাকা যে প্লান্টের মানে স্থাপনা ব্যয় হওয়ার কথা, সেইটা যদি কারো কারসাজিতে 50 টাকার বালিশ যদি 500 টাকায় কিনেন, তাইলে কিন্তু ওইটার উৎপাদন খরচও বাড়বে, বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে, গ্যাসের উৎপাদন খরচ বাড়বে। আপনি সারের উৎপাদন ব্যয় যদি কারসাজি হয়, অসততা যদি প্রাধান্য পায়, তার প্রভাব কিন্তু আপনি ভোক্তার উপরে চাপিয়ে দিচ্ছেন। স্যার, আমরা কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলবো, এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে। কস্ট অফ ডুইং বিজনেস কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? আমরা যখনই দেখি যে কোনো কিছুর একটা চাপ পড়ে অর্থনীতিতে, কোনো প্রতিষ্ঠানে, তখনই প্রথমেই হচ্ছে কর্মসংস্থানে যারা থাকেন সেখানে একটা কর্মী ছাঁটাইয়ের এক ধরনের টেন্ডেন্সি দেখা যায়, বিনিয়োগও কম হয়। তো এখন যে পরিস্থিতিগুলো সব মিলে দেখছেন, পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান শিল্প মালিকরা সবাই। যে শিল্পাঞ্চলগুলো আমাদের আছে সেটিও একটি বিদেশি বিনিয়োগ আসার, সেটি একটি অন্যতম কনসার্ন। তো এই জায়গায় কি কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? ডলারের দাম, তেল যখন দাম বাড়ে, তেল হলো জ্বালানি তেল, অর্থনীতির অনেক জায়গা, বিদ্যুৎ অর্থনীতির অনেক জায়গা। একটা ক্ষুদ্র ঘর থেকে আপনার এক রুমে বসে আপনি আর কিছু না, শুধু পড়াশোনা করছেন, হ্যাঁ, তার যেমন আবার বড় কারখানা, তেলেরও, জ্বালানি তেলেরও তাই। সব কিছু এই 2-3টা পণ্য আছে যার দাম বাড়লে অর্থনীতি, সমাজ, ব্যক্তি সব কিছু প্রভাবিত করে। ডলার এটার সঙ্গে একটা সম্পর্কিত, কারণ আপনার যেন তেল 100% প্রায় আমদানি করি। একসময় গ্যাস বলতাম যে আমরা একমাত্র গ্যাসে স্বয়ংসম্পূর্ণ, এখন তো গ্যাসও আপনাকে আমদানি করতে হচ্ছে, এবং আমাদের দেশের গ্যাসের তুলনায় আমদানি করা গ্যাসের দাম অনেক বেশি। এইখানে হলো চুক্তিটা ঠিক করতে হবে। আপনি যদি আবার চুক্তিতে বিদেশি রপ্তানিকারকদের তার সঙ্গে কারসাজি করে $5 জিনিসটা কাগজে কলমে $6 দেখায় আমদানি করেন, তার প্রভাব এসে ভোক্তার উপরে পড়বে, ছোট বড় সবার উপরে পড়বে, এবং ব্যবসার ব্যয় বেড়ে যাবে। আপনি ব্যাংক ঋণে যদি ঘুষ দিতে হয়, ঋণ নিতে গেলে, তাহলে ওইটা ব্যবসায়ের উপরে পড়বে। আপনার কাগজপত্র সই করতে যদি আপনাকে অর্থদণ্ড দিতে হয়, এই জায়গাগুলো হচ্ছে কিন্তু সুশাসনের সঙ্গে জড়িত, সুশাসন এবং জবাবদিহিতার সঙ্গে। যে আপনি বললেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিংবা মধ্যপ্রাচ্যের সংকটের কারণে, অবশ্যই একই সঙ্গে দেশের মধ্যেও আপনার কেউ অনিয়ম করছে কিনা। আমি এখন মনে আছে যে এক বড় একটা লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠান, লবণ ব্যবসায় জড়িত, তার এক কর্মকর্তা বলছিল যে এরকম খুব ভোরে 8টার সময় তাদের মানে মালিক মিটিং ডেকেছেন, এবং সবাইকে খুব মানে তিরস্কার, মানে রুষ্টভাবে বললেন যে কালকে রাতে এই কক্সবাজারে বৃষ্টি হয়েছে, আমাকে রাতেই কেন খবর দাওনি। তো বললেন যে কক্সবাজারে বৃষ্টি হলে লবণের উৎপাদনে প্রভাব পড়বে, এই ধারণা থেকে উনি কিন্তু ওই রাতেই লবণের দাম বাড়িয়ে দিতে চেয়েছেন। এই যে ব্যবসায় অনিয়ম আমাদের দেশে আছে। আজকে ভারত বলল যে আমি পেঁয়াজ রপ্তানি করব না বাংলাদেশে এবং অন্যান্য দেশে, সেই রাতে তো আর ভারত থেকে আমদানি হয়নি।
আমদানি হতে তারও কয়েকদিন পরে, কিন্তু ওই রাতেই তো সারা দেশে একসঙ্গে দাম বেড়ে গেল। স্যার পেঁয়াজের কথা যেহেতু বললেন, আমরা কথা বলছিলাম যেমন খাতুনগঞ্জে, আর ডলারের দাম বেড়েছে, মানুষের আয় তো বাড়েনি, সেক্ষেত্রে এই মূল্যস্ফীতিটা আবার কি মাথাচাড়া দিয়ে উঠবে বলে আপনার মনে হয়? মানুষের আয় কিন্তু বাড়েনি, এইটা আবার সব ক্ষেত্রে বলা যাবে না। যে হারে মূল্যস্ফীতি হয়েছে সেই হারে তো মজুরি বাড়েনি। কিন্তু মূল্যস্ফীতিটা সাধারণ মানুষকে বেশি প্রভাবিত করে কিন্তু খাদ্যদ্রব্য, তাই না? আবার মানুষের কতগুলো মনস্তাত্ত্বিক দিক থাকে। ঢাকার মধ্যবিত্ত মনে করে যে চাল, সবজি, ডিম, মাছ এগুলো খুব কম দামে কিনবে, কিন্তু তিনি 1 লাখ টাকা দিয়ে সন্তানকে একটা মোবাইল ফোন কিনে দিচ্ছেন, চিন্তা করে না। কিন্তু একটা দামি সোফা সেট বাসায় নিয়ে আসছেন, একটা বড় টেলিভিশন সেট আজকাল আধুনিক, মানে এমনকি 96 ইঞ্চির বা সেটা বাসায়, ওই খরচে মানুষ ততটা দাম বাড়ে, কিন্তু প্রত্যেকটা পণ্যেরই কিন্তু মজুরি বাড়ে। আপনি দেখেন এখন 500-700 টাকায় এই যে ধান কাটার মৌসুম চলছে, ইরি ধান বা বোরো ধান যেভাবেই বলি, 1000 টাকায় অনেক জায়গা আপনি একজন ধান কাটার লোক পাবেন না, মেশিন দিয়ে ধান কাটতে হচ্ছে। এগুলো কিন্তু অর্থনীতি বড় হচ্ছে বলে মানুষের আয় বাড়ছে, কিন্তু গরিব মানুষ, দিনমজুর, এই সংখ্যাটা কিন্তু আগের চেয়ে আবার কমছে। আমাদের অর্থনীতি ভালো হওয়ার সঙ্গে কিন্তু মানে আগে যত গরিব লোক ছিল সেই জায়গাটা কমে আসছে। আগে যত লোক সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের, বিধবা ভাতা বা অন্য আরো অনেক ধরনের ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, সেগুলোর আওতা কিন্তু অনেক বড় হচ্ছে। দারিদ্রতা কমছে, কিন্তু খরচও তো বাড়ছে। মানে আগে আমরা যে মার্জিনে দরিদ্র হিসেবে বিবেচনা করতাম, এখন সেই মূল্য দিয়ে কিন্তু এখন সেই মূল্য দিয়ে খুব বেশি কিছু কেনা সম্ভব নয়। থাকে, তার সন্তানও লেখাপড়া করছে, তার লেখাপড়া করার জন্য বিনা পয়সায় বিনামূল্যের বই শুধু যথেষ্ট না, বেতন দিতে হবে না মেয়েদেরকে, সেটা যথেষ্ট না। স্কুলে গেলে তার একটু ভালো পোশাক পরে যেতে হবে, ভালো একটা জুতা পরে যেতে হবে, একটু টিফিন নিয়ে যেতে হবে। লেখাপড়ার কিন্তু সে মনে করবে আগে পড়াশোনা করলে আমি তো নিজে 5 কিলোমিটার দূরে হেঁটে গেছি, কিন্তু এখনকার ছেলে মেয়েরা তো হেঁটে যাবে না, সে বাড়িতে ফ্রিজ চাইবে, সে বাড়িতে তার একটা কোক, ফান্টা বা এরকম একটা কিছু নিয়ে আসতে চাই। কিন্তু এই মূল্যস্ফীতির মধ্যে আরো একটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে যেমন বিআইডিএস থেকে কিন্তু এর মধ্যে বলেছে যে গত ডিসেম্বরে তাদের যে গবেষণা 15% মতো খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু আমরা যখন আসলে এই মার্জিনটা করি আমাদের কিন্তু মূল্যস্ফীতিটা আগেই হয়ে গেছে। এখন যেটি 9%, 9.5% বা সামথিং যেই পার্সেন্টেজগুলো হয়, শতাংশগুলো হয়, সেগুলো কিন্তু ওইটার উপর ভিত্তি করে। আমার 100 টাকার পণ্য 115 টাকা হয়েছে, সেটার উপর নির্ভর করে। 73-74 সালে বলছিলেন যে 10% মূল্যস্ফীতি, আমার গরিব মানুষ বাঁচবে কি করে? এটা কিন্তু আসলেই যে আপনার, এমনকি আমাদের দারিদ্র্য যদি নাও থাকে, ধরেন সব মানুষ মোটামুটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পর্যায়ে চলে গেল, আমাদের দারিদ্র্য সীমা যা বুঝি সেটা থাকলো না, তার কাছেও কিন্তু 10% খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি। কারণ অপেক্ষাকৃত কম আয়ের যারা, তার অর্ধেক খরচ কিন্তু বা অর্ধেকের বেশি খরচ কিন্তু খাদ্যদ্রব্যের পিছনে চলে যায়। কিন্তু যে কোটিপতি, তার কিন্তু 5 চালের দাম 200 টাকা হলেও তার কিছু আসে যায় না, মাছ বা মাংস এখনকার দ্বিগুণ দাম হলেও তার কিছু আসে যায় না, কারণ তার টোটাল কস্টের বড় অংশ যায় সে 1 কোটি টাকার গাড়ি কিনবে। বিআইডিএস কিন্তু ওইটাই বলেছে, মাছের দাম বেড়েছে, যেটা আমার দেশে উৎপাদন হয়, এমন একটি পর্যায়ে গেছে যে পোল্ট্রি ফিডের দাম বাড়ার কারণে মাছের উপর প্রভাব পড়েছে, প্রোটিনের উপর প্রভাব পড়েছে, মুরগির উপর প্রভাব পড়েছে। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম ডলারের দাপট নিয়ে। দাপট অনেকটা আমরা এতক্ষণ যে আলোচনা করেছি ম্যাক্রো ইকোনমি এবং মাইক্রো ইকোনমি, সামষ্টিক এবং বেষ্টিক জায়গায় আমাদের কি অবস্থা, আমাদের ডলারের এত প্রতাপ কেন? আমরা তো বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু বলেছি রুপিতে আমরা আমদানি রপ্তানি ট্রানজ্যাকশন করতে চাই, রাশিয়া এবং চীনের সাথেও আমাদের কথা হয়েছে। এই জায়গাটা কি আমরা আসলে তৈরি করতে পারছি না, নাকি কি কারণে ফেল করছে? আমরা তো বিশ্বায়নের কথা বলি, কিন্তু বহু বছর আমাদের অর্থনীতি, শুধু আমরা না, আরো অনেক দেশের স্বল্পোন্নত উন্নয়নশীল এইসব দেশগুলো তো উপনিবেশ করে রেখেছিল। কারা রেখেছিল? ধনী দেশগুলো, যাদের সামরিক শক্তি আছে তারা। সেই যে উপনিবেশ, এইটার জের কিন্তু ছিল আমেরিকার ডলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে এই বিশ্ব ব্যাংক করেছে, IMF গঠিত হয়েছে, অনেক
দেশ নিয়ে, কিন্তু দাপট হচ্ছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কী হবে, আমেরিকার প্রেসিডেন্ট ঠিক করে দেবে। আর তারা দেখেছে তাদের অর্থনৈতিক স্বার্থ। আমরা বাংলাদেশের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করব, এটা আমেরিকার আপত্তি। এইখানে আমেরিকার সাথে রাশিয়ার দ্বন্দ্ব ইউক্রেন নিয়ে, কিন্তু বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমেরিকা সরঞ্জাম আনতে দিবে না। আমি বলছি যে এই যে এখন ডলার, হ্যাঁ এই যে ডলার, আমাদের ডলারের ব্যবসা ছেড়ে আমি রুপিতে যাওয়ার সিদ্ধান্ত নেব, কিন্তু আমার ব্যবসায়ের বড় অংশ তো হচ্ছে ধরেন আমার এক্সপোর্ট করছি আমি পোশাক, তার ৮০% বেশি যাচ্ছে হলো ইউরোপ আমেরিকা। ওরা চায়, ওরা তো আর রুপিতে বা ডলারে বা ভারতের সাথে রাশিয়ার সাথে চীনের সাথে ভারতের সঙ্গে হতো কি, আমার রপ্তানি ভারতে যা তার তুলনায় আমদানি অনেক বেশি, চীনে যা রপ্তানি তার তুলনায় চীন থেকে আমদানি অনেক বেশি। আমার যদি চীনের সঙ্গে রপ্তানি বাড়াই, ভারতের সঙ্গে রপ্তানি বাড়াই, সেগুলো ভারত চীনের দিক থেকে নানান রকমের, রাশিয়া বা আমেরিকার যেমন দ্বন্দ্ব, আমরা ইচ্ছা করলেই কিন্তু আমেরিকায় রপ্তানি বাড়াতে পারবো না, কিংবা আমার পণ্যের যে দাম, আমেরিকা ঠকাচ্ছে না আমাদের সস্তায় পোশাক কিনে। স্যার এখানে আরেকটা বিষয় আমি একটা প্রসঙ্গ জাস্ট বলে রাখি যে ডলার নির্ভরতা আমাদের যে নীতিগুলো নিয়েছে, যে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে যার যার লোকাল কারেন্সিতে ব্যবসা বাড়ানো, এইগুলো আরও গতিটা বাড়ানো উচিত। এবং এইগুলো পলিসি যারা ঠিক করবে এবং ইমপ্লিমেন্ট করবে, দুইটা দিকে, একটা সরকারের দিক থেকে, বাংলাদেশ ব্যাংকের থেকে, আর একটা হচ্ছে ব্যবসায়ীদের দিক থেকে, এদেরও দক্ষতাগুলো, হাউ টু ডিল উইথ দ্য ফরেনার্স, এই কাজটা আমাদের করতে হবে দক্ষতার সঙ্গে। যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে আমরা বলছি যে এই জায়গাটাই যেহেতু আমরা এগোতে পারছি না, আমরা বলছি যে রেমিটেন্সকে উদ্বুদ্ধ করবে খোলা বাজারে, ভাসমান বাজারে যদি আমরা ছেড়ে দেই। রেমিটেন্সের অন্যতম একটি বাধা সবসময় বলা হয় হুন্ডি। আমরা কি এভাবে আসলে হুন্ডির সাথে রেমিটেন্সের, ধরেন একজন বাংলাদেশি গরিব লোক এখানে ছিল, কোনোভাবে বাইরে চলে গেছে, তিনি যদি দেখেন যে বাইরে মানে অন্য পথে পাঠানো হলে ১২৫ টাকা পাওয়া যায়, সরকার দেয় ১১৭ টাকা বা ১৮ টাকা বা ১৯ টাকা, তাইলে উনি যদি $১,০০০ পাঠান, তাহলে উনি মনে করেন যে ৫-৬ হাজার টাকা আমার ফ্যামিলি বেশি পাবে, হুন্ডিতে উৎসাহিত হয়। আর একটা হইল, যারা অর্থনীতিতে সংকট সৃষ্টি করছে দেশের মধ্যে, তারা কিন্তু এই যে হুন্ডি চক্র, সেটা কারা? সেটা কি বাইরের লোক? বাংলাদেশেরই একটা অংশ কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে, আমেরিকায় আমাদের যারা কাজ করে, শ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে আয় করে, তাদের কাছ থেকে অর্থটা কামাই করে নিয়ে বলে যে আমি তোমার বাড়িতে পৌঁছে দেব। বাংলাদেশ ব্যাংক যখন পৌঁছাবে বা সোনালী ব্যাংক পৌঁছাবে, তার অনেক আগে পৌঁছায় দেব, এবং সরকার ১২০ টাকা দিলে আমি ১২৫ টাকা দেব। এই হুন্ডি চক্র কিন্তু দেশেরই একটা লোক, এবং তারা এদের এইখানটাই আবার বলবো আমি যে সুশাসনের প্রশ্নটা, এই হুন্ডি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু হুন্ডি এই যে রপ্তানি যারা করছে, রপ্তানি আয় সময় মতো ফেরত আসা, সময় মতো না শুধু, রপ্তানি আয়ের একটা শব্দ বলে রিটেনশন, অর্থাৎ ব্যবসায়ীরা একসময় দাবি তুললো যে আমার তো বিদেশে নানা খরচ থাকে, আমি আয়ের একটা অংশ বাইরে রেখে আসব, সরকার অনুমতি দিল। এখন দেখা যাচ্ছে যে রপ্তানি করে যে আয়টা, বাংলাদেশ ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে জানে আমি যদি $100 কোটি রপ্তানি করি, কোন দেশে রপ্তানি করলাম, আমি পেমেন্ট পেলাম কিনা, বাংলাদেশ ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে জেনে যায়। কিন্তু তাকে $100 কোটি পরিবর্তে তার যে অর্থটা দেশে আনার কথা না এনে বাইরে রেখে আসে, যে আবার একটু ডলারের দাম বাড়বে, কাজেই আমি একটু বেশি টাকা পাবো। আলোচনা হতে পারে, আজকের মতো এখানেই শেষ করছি।